বাংলাদেশি অধ্যুষিত ক্লাং শহরের এই আশেপাশে ঘুরলাম, বিভিন্ন দোকানে পাড়ে গেলাম, বিভিন্ন ভাইদের সাথে কথা বললাম। আসলে কি একসময় তো রেমিটেন্স যুদ্ধ তো আমিও মনে না যে ভাই আমি ট্যুরিস্ট আইছি মালয়েশিয়া ঠিকই। একসময় মালয়েশিয়া আমি কাজ করে গেছি, মালয়েশিয়ার উপরে আমার একটা অন্য ধরনের ফিলিংস কাজ করে, যার কারণে আমি প্রতিবারই মালয়েশিয়া ছুটে আছি সময় পেলেই। হ্যাঁ, যেখানে আসলাম, আসার পরে বাইরের দোকানে আসলাম, একটা নান রুটি আর এই যে গরুর মাংসের ভুনা আর এই যে সবজি, নান রুটিটা দেখে ভালো লাগলো। পানি খাবো ইনশাল্লাহ। খায়া আজকে ভাইদের সাথে গল্প গুজব করতে করতে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মালয়েশিয়া আসলে সবাইকে ক্লাং আসার অনুরোধ রইল। আর এই যে আমার ভাইয়ের পিছনে বাস স্টেশনের পিছনে যে রেস্টুরেন্টে আসার জন্য একবার হইলো আইসা খাবারটা টেস্ট করে দেওয়ার সবার কাছে আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, আমেরিকা থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে একটা নিউজ পাইছি, নিউজটা নিয়ে আবার কিছু কথা বলছি। যদিও এটা কোনো গুড নিউজ না, আবার আরেক সাইডে বলতে গেলে এটাও একটা মোটামুটি গুড নিউজ। কারণ কার্যক্রম যে চলমান এটার জন্য, কারণ অনেকে আমার মালয়েশিয়া নিয়ে যে কোনো ভিডিও করলে আপনারা মালয়েশিয়া নিয়ে বলতে ভাই মালয়েশিয়ার কোনো আপডেট আছে কিনা। তা সর্বোচ্চ চেষ্টা করি ভাই। আমি বললাম না ভাই, ভিডিও শুরু করার আগে একটা কথা বলে লাই ভাই, আমি কোনো এজেন্ট না, আমি কোনো ব্রোকার না, আমি কোনো দালাল না ভাই। আমি শুধু বাই ইনফরমেশন দিয়ে আপনাদের সঠিক এবং সত্য ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করার জন্য আমি এই ভিডিওগুলি করি। এই ভিডিওর পিছনে আমার অন্য কোনো আর্থিক উদ্দেশ্য বা আর্থিক কোনো লোভ লালসা না ভাই। আর এখানে কাউকে ভয় দেখানো না, কারোর উদ্দেশ্য করে আমার কোনো ভিডিও করা না। আমি যেটা বাস্তবসম্মত, যেটা বাস্তব নিউজ, সত্যি কথাটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। কারণ এখন ইউটিউব সোশ্যাল মিডিয়াটা এরকম একটা হয়েছে ভাই, ভিউ বিনিয়োগের জন্য মানুষ যে কোনো কিছু করতে রাজি। মানে ওই যে করলাম না, গায়ে কেরাসিন আগুন ধরায় গিয়ে পানিতে ঝাঁপ দেয় ভাই। মানে তাদের ভিউ এত দরকার ভাই, তা তো টাকা কামানোর এত দরকার ভাই। না ভাই, আল্লাহর রহমতে ভাই, আল্লাহ দিলে সেরকম কোনো অসুবিধা নাই, আর সেরকম কোনো ইচ্ছাও নাই আমার। যাই হোক, অনেক কথা বলা, যাই হোক। আর আবার একটা কথা বলি, আমার কথার পিছুতে ভাই, আমিও মানুষ ভাই, হিউম্যান ভাই, আমারও ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন। ভবিষ্যতে সেটা নিয়ে আমি সেটা শুধরে চলার চেষ্টা করবো। যাই হোক, যে কথাটা বলতেছি ভাই, মালয়েশিয়াতেও অনেক দিন ধরে শ্রমিক কাজ নিবে। কারণ সেই 2024 সাল থেকে, আগস্টের 24 সাল থেকে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন ছিল। আগস্টের 24 তারিখে আগস্টের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এটা চলমান ছিল। তারপর এটা বন্ধ হয়ে গেল। কারণ বন্ধ হওয়ার কারণে একটাই, রিক্রুটিং এজেন্সির প্রবলেম। কারণ বাংলাদেশে যে একটা বড় সিন্ডিকেট আছে, সিন্ডিকেটটা মালয়েশিয়া লোকজন পাঠানোর নামে বিশাল ধরনের বড় অঙ্কের একটা টাকা জালিয়াতি করছে, অর্থ আত্মসাৎ করছে। যেটা নিয়ে মালয়েশিয়া ওইটা নিয়ে খুব উদ্গ্রীব ছিল এবং বাংলাদেশও ছিল। কিন্তু বাংলাদেশে ওই যে সিন্ডিকেট, তো কারো কিছু আসে যায় না ভাই। ওই আরেকজন মরে গেলেও ভাই কিছু আসে যায় না ভাই, গরিব দুঃখী। কারণ আমার সবাই চাই সবার স্বার্থটা, আমার স্বার্থটা কিভাবে রক্ষা হবে সেই চিন্তা ভাবনা সবাই করে। যাই হোক, সেই কারণে গতবার 10টা শর্ত দিয়ে দিয়েছিল যে এই শর্তগুলি যদি পূরণ করতে পারে তাহলেই বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ থেকে না, বিভিন্ন দেশ থেকে তারা রিক্রুটিং লোক নিবে। হয়তো ইন্ডিয়ার সাথে কি হয়েছে জানি না, নেপাল, পাকিস্তান সব দেশেতে লোক গেছে এক্সেপ্ট বাংলাদেশ। যাক, তত্ত্বাবধায়ক সরকার আসিফ নজরুল সাহেব অনেক চেষ্টা করছে, অনেক দৌড়াদৌড়ি করছে, হয়তো কী কারণে পারে নাই, হয়তো সিন্ডিকেটের কাছে সে হার মানছে। আবার এই গভর্নমেন্ট আসার পরে আবার নতুন করে একটা আশার বাণী পাইলো এই গভর্নমেন্ট আসার পরে। কারণ একটা কথাই বলছি ভাই, বাংলাদেশে যে অবস্থা হয়েছে, যে হারে বেকার বাড়তেছে ভাই, যদি এই গভর্নমেন্ট যদি এই বেকারদের একটা সমস্যার সমাধান না করে, কারণ নতুন চাকরি বাকরি করতে হলে বাংলাদেশে ইনভেস্ট লাগবে, মানে দেশি ইনভেস্টে হবে না, বিদেশি ইনভেস্ট লাগবে। আর বিদেশি ইনভেস্ট আনতে হলে সময় লাগবে ভাই, এটা ওভারনাইট হবে না। কিন্তু পেট তোর বসে থাকে না ভাই, ক্ষুধা তোর বসে থাকে না, চাহিদা তোর শেষ হয় না ভাই, চাহিদা তোর কমতি থাকতেছে না, চাহিদা তো দিন দিন বাড়তেছে। যাই হোক, এই জন্য প্রচুর পরিমাণ বেকার বাড়তেছে। এই গভর্নমেন্টকে অবশ্যই এই বেকার লোকদের জন্য কিছু না কিছু করাই লাগবে। সেই লক্ষ্যে এই গভর্নমেন্ট আসলো। এই নতুন গভর্নমেন্ট আসার পরে আমাদের শ্রমমন্ত্রী আরিফ সাহেব, তারপরে মেহেদি আমিন, এরা দুইজন উপদেষ্টা, এরা দুইজন মালয়েশিয়া গেল, মালয়েশিয়া ঘুরে আসলো। ঘুরে আসার পরে সে বললো, রিকোয়েস্ট করে আসলো, তা ওরা বললো যে নাকি ওরা পর্যালোচনা করে দেখবে যে খোলার কি ব্যবস্থা করা যায়। তা যাই হোক, গত কিছুদিন আগে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী একটা ঘোষণা দিয়েছে যে করার জন্য, এই কলিং খোলার জন্য একটা আবেদন তারা মঞ্জুর করছে, সেটুকু হচ্ছে। তারপরে তো বলে দিছে যে বাংলাদেশ থেকে নাকি যে রিক্রুটিং এজেন্সির দায়িত্বটা বাংলাদেশে দিয়ে দিছে। কারণ আগে যে কঠিন 10টা শর্ত দিয়েছিল, সেই 10টা শর্ত কোনোদিনই বাংলাদেশ পূরণ করতে পারবে না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট এটা কোনোদিনই সম্ভব না। তা যাই হোক, সেই আগে 2024 সাল থেকেই কিন্তু 24 সালের আগের থেকেই মালয়েশিয়ার যে রিক্রুটিং এজেন্সি আছে, মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের রিকোয়েস্ট করছে যে এই এজেন্সিগুলি জালিয়াতি করছে এবং মানব পাচারের সাথে জড়িত, সেও লিস্ট
তাদের একটা বিচার করতে, মানে তাদের একটা ব্যবস্থা নিতে। সেই সুবাদে 100টা এজেন্সি লিস্টের তালিকা ছিল যারা এই এই জালিয়াতির প্রক্রিয়া ছিল, সেই নিয়ে একটা মামলা হয়েছিল। সেই মামলার তথ্য মানে মামলার ভিত্তিতে বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের যে পুলিশ আছে, পুলিশ সেটার করছে ইনভেস্টি করে গতকালকে গত 19 তারিখে 19শে জুলাই একটা তারা চার্জশিট দাখিল করছে। চার্জশিটের ভিতরে 49টা এজেন্সির লাইসেন্স তারা টোটালি বন্ধ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এই লিস্টেড এজেন্সির লিস্টেডটা বাংলা এবং পেপার থেকে কাটিং করা, কপি করা, সেই বাংলায় যে লিস্টটা এবং সরকারের যে প্রতিবেদনটা, প্রজ্ঞাপন যে জারি করছে গতকালকে, সেই প্রজ্ঞাপনটা আমার ভিডিও স্ক্রিনে থাকবে এবং লিস্টে বাংলায় তাদের নামটা, যে রিক্রুটিং এজেন্সি 49 এজেন্সির লাইসেন্স তারা বাতিল করছে, তাদের জন্য তাদেরটা এই ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এখন বলেন যে ভাই আজকের এই ভিডিওটা কীটা দিলেন ভাই, কী নিউজটা দিলেন? নিউজটা এটাই দিলাম ভাই, আপনারা সাবধান হন এই জন্য, কারণ বাংলাদেশে প্রতারক চক্র বৈশা নেই। আমেরিকা নিয়েও কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলি আমি আরেকটা ভিডিওতে বলবো, কারণ EB3 নিয়ে এখনও একটা প্রতারক চক্র আছে ভাই। অনেক শুরুতে তো করোনার পরবর্তীতে ভুরি ভুরি গতাই ছিল, এখন সেটা কইমা কিছু আসছে, এখনও কিছু চক্রীয় এটার সাথে জড়িত আছে। গতকালকে একজন আমার ফোন দিয়ে করছে, তারা নাকি 48 লক্ষ টাকা নিবে তার কাছ থেকে, পর্যায়ক্রমে 4 বছর লাগবে, তারা আমেরিকায় গ্রিন কার্ড দিয়ে নিবে ভাই। পুরাটাই একটা জালিয়াতি ভাই, ভুয়া ব্যবসা ভাই, এটা কোনো অবস্থায় সম্ভব না। অন্ততপক্ষে বাংলাদেশি পাসপোর্টে এখন এটা সম্ভব হয় না, বাংলাদেশ থেকে হবে না। উনি যেই প্রক্রিয়াটা বলতে, সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি পরবর্তী ভিডিওতে আবার একটা ভিডিও করব, আবার একটু বলার চেষ্টা করব। আমার শুধু কথা হলো ভাই, আমি কারো ভয় দেখাই না, কারো কিছু করি না ভাই, আমি শুধু সাবধান করে দেই, মানে আপনারা যাতে প্রতারণার হাত থেকে রক্ষা পান, প্রতারক চক্রের হাত থেকে রক্ষা। হয়তো আমার এই ভিডিওটা এক শ্রেণীর লোকের কাছে ভালো লাগবে না, যারা প্রতারণার সাথে জড়িত, হয়তো তাদের কাছে এটা ভালো লাগবে না, কারণ আমি সবাইকে সাবধান করে দিতেছি। আবার হয়তো কিছু সংখ্যক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করেন, যে না ভাই আপনি সত্য কথাটা, সাদারে সাদা কালোরে কালো বলাই আমি চেষ্টা করি ভাই। এটাই আমি দোয়া করেন মৃত্যুর আগ পর্যন্ত যেন এই কথাটাই বলে, এইভাবেই যেন আমি চলে যেতে পারি। যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, যারা আপনারা সাবধানে থাকবেন, মালয়েশিয়া যারা রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এখনো ভাই ঠিক হয়নি, আবারও বলি ভাই, এখনো কোনো নির্দিষ্ট এজেন্সি হয় নাই। হ্যাঁ, এখন অনেকে বলছে ভাই আওয়ামী লীগ গেছে, এখন বিএনপি নতুন করে সিন্ডিকেট করবে। ভাই সিন্ডিকেট করুক, যাই করুক ভাই, অ্যাটলিস্ট লোক নেক ভাই। আমার কথাটা বুঝছেন ভাই, আমি চাই মালয়েশিয়া কলিং খুলুক, বাংলাদেশ থেকে লোক যাক, এলা যেভাবেই যাক ভাই। ওই সিন্ডিকেটের চক্করে পড়তে পড়তে তো ভাই একবার তো শেষ হলে 2024-এর অপশনটা আমরা নষ্ট করছি, আবার নতুন করে একটা জিনিস অপশন চালু হয়েছে, এই জিনিসটা যেন আমরা নষ্ট করি। ওই যে একটা কথা আছে, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ভাই। ওই ভালো ভালো বাঁচতে বাঁচতে দেখা গেলো সবই শেষ হয়ে যাবে। আর এই গভর্নমেন্টকে একটাই কথা আমি বলি, বিশ্বের যেভাবে ইরানের যুদ্ধ শুরু হয়েছে ভাই, বিশ্বের অর্থনীতির অবস্থা আরও করুণ হবে। মাঝখানে তো ওই যে তেল নিয়ে একটা সংকট ছিল, তেলের সেই সংকটটা মাঝখানে আবার কাটায় উঠছিল, বন্ধ হয়ে গেছিলো। আবার যেভাবে যুদ্ধ শুরু হয়েছে ভাই, আবার সেই মানে তেলের জন্য দীর্ঘসারি লাইন আবার হইলো বইলা ভাই বাংলাদেশে। কারণ বাংলাদেশের ইকোনমি এত স্ট্রং না যে সরকার ভর্তুকি দিয়ে তেল কিনে। যেমন আমরা আমেরিকায় তেল কিনি ভাই, কালকে এক দাম, আজকে আরেক দাম। গত কয়েকদিন আগে 351 করে তেল কিনছি, আজকে পাম্পে গিয়ে দিই যে 387 করে দাম, মানে মানে পার গ্যালনে আবার 30 সেন্ট করে তেলের দাম বাড়ছে ভাই। এটা কারো মাথা ব্যথা নাই ভাই, সবাই জানে যখন বাজারে তেলের দাম বাড়বে, লোকাল পর্যায়ে ভোক্তা পর্যায়ে তেলের দাম বাড়বে, আবার যখন তেলের দাম করবে ভোক্তা পর্যায়ে লেখাতে করবে। এদিকে কারো কিছু করার নাই, কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব না। বাংলাদেশে তো চাইলেই পারে না, গভর্নমেন্ট যে ভর্তুকি দিয়ে তেল বিক্রি করে, এটা আপামর জনতা বুঝতেই চায় না, চেষ্টাই করতে চায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। শুধু আজকের এই কথাটা মালয়েশিয়া নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা কোনো গুড নিউজ না, আবার একটা মন্দের ভালো ভাই। তার মানে এই কথাটা বলতে চাচ্ছি, এই গভর্নমেন্ট বসে নাই, গভর্নমেন্ট চেষ্টা করতেছে। সবাই দোয়া করেন, আর পারলে আমার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন, বিভিন্ন সরকার প্রতিষ্ঠান মাধ্যমে যেন যায়, যেন গেলে বুঝে দেন একটা বাংলাদেশি ভাই সোচ্চার আছে ভাই। সোশ্যাল মিডিয়া সব কিছুতে সবাই তো আছে, বিভিন্ন যার যার ধান্দায়। আমি আছি সরকারের লাভ হয় এরকম একটা কাজ করার চেষ্টা আমি করতেছি ভাই। সরকারের লাভটা শুধু জায়গায় একটা ফ্যামিলির লাভ হবে, একটা পুরো পরিবার উঠে যাবে, মানে উঠে যাবে তার জন্য। কারণ এখন তো আমি বুঝছেন গার্জিয়ান পর্যায়ে, কারণ নিজের ভাই বেড়াদর ছেলে মেয়েদের উপর যেরকম কিছু করার দায়িত্ব আছে, আমি মনে করি দেশের লোকজনরা উপকার করার কোনো দায়িত্বটা মনে করেন কম আর বেশি তো নিতে হয় ভাই। হয়তো আমি টাকা পয়সা দিয়ে আমি পারবো না ওইভাবে, ওই সমর্থ আল্লাহ দেয় না, কিন্তু বুদ্ধি দিয়া, তারপরে ভালো সত্যনিষ্ঠ সংবাদ দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করতেছি। এইটার পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। তাই জন্য সবাইকে বলি যে ভাই, যারা মালয়েশিয়ার ফ্যান ফলোয়ার যারা আমার আছেন, তারা অবশ্যই আমার পেজটারে শেয়ার করে রাখেন এবং ফলো করে রাখেন, পারলে সাবস্ক্রাইব করেন, এটা একটা বিনীত অনুরোধ থাকলো।
আর সবাইকে প্রতারণার হাতে রক্ষা করার জন্য পারলে ভিডিওটাও শেয়ার করে দিন, হয়তো অনেকে জানে, অনেকে হয়তো জানে না। কারণ গরু বাছর ধান সম্পদ বিক্রি করে, বউর গয়না বাড়ি বিক্রি করে দিয়ে এক শ্রেণীর লোক বসে আছে, সেই টাকা দিয়ে মৌজ মস্তি করবো। আমি চাই না ভাই এটা হোক। হ্যাঁ, টাকা পয়সা লাগুক, কম আর বেশি লাগুক, কাজটা হোক। বেলা শেষে সে যদি যাইতে পারে, লিগেল হইতে যাইতে পারে, সরকার প্রবাসী কার্ড বহুত কিছু চালু করতেছে, এই গভর্নমেন্টও বসে নাই। কারণ যে কোনো কিছুর বিনিময়ে রেমিটেন্স লাগবেই ভাই। আর রেমিটেন্স বাড়াইতে হলে শ্রমিক, বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাইতে হবে। আর এই একটা মুখ্যম সময় আছে, কারণ যে বিদেশে এরম একটা জায়গা পাই, এর দেশে একজন গেলে, যেমন আমি গিয়া বুঝছেন আমার পুরা ফ্যামিলি আমি আর টানতে হয়। আর এটা আমার কাছে কোনো ব্যাপার না। সেরকম তো প্রতিটা লোকের কাছে, যদি বিদেশে যাইতে পারে, মনে করেন দেশে থাকে, যেতে না পারে বিদেশে থাকে। মালয়েশিয়া ভাই 60-70 হাজার টাকা বেতন ইজি পাইতেছে ভাই লোকজন। আমি তো মালয়েশিয়া হর হামেশা যাই, আমি জানি ভাই। এমনও লোক আছে 1 লাখ টাকার উপরও বেতন পায়, 50-60 হাজার, 70 হাজার, 80 হাজার টাকা বেতন কোনো ব্যাপার এটা মালয়েশিয়া এখন। মানে 1800-1900 নিচে, ডলারের নিচে, রিঙ্গিটের নিচে কোনো বেতনই নেই ভাই। এলা কনভার্ট করে দেখেন, যদি 31-32 টাকা করে ডলার, যদি 1900 রিঙ্গিট বেতন পায়, 1800-1900 রিঙ্গিট কিংবা 2000 রিঙ্গিট যদি বেতন পায়, তাহলে দেখেন কত টাকা হইতেছে। এটা ভাই গল্প না ভাই, আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি কোনো মিথ্যা প্রলোভন দিই না। কারণ আমি কি জন্য মিথ্যা কথা বলতে দেবো ভাই? আমার তো কোনো লাভ নেই জায়গায়। আপনারা এমন না যে আপনারা আজকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখায় আমি আপনারা টানতেছি আপনার কাছে, আমি টাকা পয়সা না ভাই, কিছু না। আপনারা শুধু যাবেন, আপনারা প্রতারণার হাত থেকে বাঁচবেন। বাইচা হলে আমার লেগে একটু দোয়া করেন, যেন সুস্থভাবে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। তা যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই সাবধানে থাকবেন, প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। যখনই মালয়েশিয়া নিয়ে কোনো নিউজ পাই, অবশ্যই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তা আজ এই পর্যন্ত। সবার জন্য সুস্থতা এবং ভালো কামনা করে, শুভকামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনোখানে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। টিল দেন।